শ্রী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডেল এইচ খান আজকে উপস্থিত হয়েছি ব্রিট রবিন 10Q অনুষ্ঠানে। আপনারা সবাই জানেন যে আমরা জাতীয় সংসদে 300 জন প্রতিনিধি চাই, কারণ তারা আমাদের জনপ্রতিনিধি। আমরা সবাই 20 কোটি মানুষ যেহেতু সংসদে গিয়ে বসতে পারবো না, সংসদে অতটা জায়গা নাই, সেই জন্য আমাদের প্রত্যেকটা সংসদীয় এলাকা থেকে আমাদের একজন প্রতিনিধি আমাদের কথাগুলো সংসদে নিয়ে যায়। কিন্তু বাস্তবতায় আমরা কি দেখতে পাই? বাস্তবতায় আমরা দেখতে পাই যে তারা আমাদের প্রতিনিধি হিসেবে সংসদে যান, যাওয়ার পরে এমপি কোটায় গাড়ি কেনেন, এরপরে তিনি বিভিন্ন ধরনের ধান্দায় থাকেন যেন তিনি বেগম পাড়ায় বাড়ি করতে পারেন, একটা বাড়ি, দুইটা বাড়ি, তিনটা বাড়ি, যত বেশি দিন তিনি থাকতে পারেন তত বেশি বেশি বাড়ি করতে পারেন। এবং এই পাপের বোঝা বাড়াতে বাড়াতে একসময় এসে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয় এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেয়। এবং তারা দেশ থেকে বিতাড়িত হওয়ার পর বেশিরভাগ সময় দিল্লি দিকে আশ্রয় নেন, আর বাকি যারা থাকেন তারা আরো দূরে চলে যান। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা আমাদের সংসদ সদস্য নির্বাচন করতে চাই, কোন ক্রাইটেরিয়ায় আমরা আমাদের সংসদ সদস্য নির্বাচন করব? একমাত্র শিশু এবং পাগল ছাড়া সবাই বাংলাদেশে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহণের অধিকার প্রাপ্ত। কিন্তু কোথাও বলা নাই ঠিক কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকলে একজন সংসদ সদস্য আইন প্রণেতা হিসেবে সংসদে যেতে পারবে। এই ব্যাপারগুলো নিয়েই এই আমাদের ব্রিট রবিন 10Q যে অনুষ্ঠানটা আছে, এই অনুষ্ঠানটার মূল উপজীব্য। ব্রিট রবিন 10Q হচ্ছে সেই 10টি প্রশ্ন, যেই 10টি প্রশ্ন আমরা যেই সকল সম্ভাব্য সংসদ সদস্য আছেন তাদের কাছে করতে চাই। আমরা জানতে চাই যে সংসদ সদস্য হিসেবে আমাদের কাঙ্ক্ষিত যে যোগ্যতা তাদের ভিতরে আমরা দেখতে চাই, সেই যোগ্যতাগুলো তাদের আছে কি নেই। এই প্রশ্নের উত্তর কেউ দেন, এই প্রশ্নের উত্তর কেউ দেন না। যারা দেন না তারা নিশ্চয়ই এটা অ্যাভয়েড করার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ আছে। আজকে স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন ব্যারিস্টার রবিন, যার ব্রেন চাইল্ড হচ্ছে এই 10Q অথবা 10টি কোশ্চেন। খুব ইন্টারেস্টিং একটা কারণে তার সাথে আমার পরিচয়। আজ থেকে বেশ কিছুদিন আগে একদিন তার সাথে আমি আলাপ করছিলাম এবং আলাপের এক পর্যায়ে টেক জাস্টিসের প্রসঙ্গটা উঠে আসলো। আজ থেকে 100 বর্ষ আগে আমরা শুনেছি যে মুঘল আমলে যেই আকবর বাদশার শাসনামল চলছিল, সেই সময়ে একটা নাকি বড় ঢাক রাজপ্রাসাদের বাইরে লাগিয়ে রাখা হতো। কেন লাগিয়ে রাখা হতো? কারণ তার যথেষ্ট পরিমাণ কাজই ছিল যারা বিভিন্ন অপরাধের বিচার করত। কিন্তু তারপরেও কেউ যদি বোধ করত যে সে বিচার বঞ্চিত হয়েছে, তখন সে এই ঢাক অনবরত বাজারে থাকতো এবং এই ঢাক বাজানোর ফলে কাজীর স্পেশাল লোকজন আসতো রাজার পক্ষ থেকে এবং তার যে ফরিয়াদ সেটা শোনার চেষ্টা করত। বাংলাদেশে আজকে বিচার ব্যবস্থা যেই অবস্থায় গিয়ে পৌঁছেছে, মামলার জট এবং মামলার ফল, এই ধরনের মানে জার্গন শুনতে শুনতে আমরা আস্তে আস্তে ভীত সন্তুষ্ট হয়ে উঠছি। প্রথাগত যে বিচার ব্যবস্থা আছে তার প্রতি মানুষের আস্থা কমে গেছে এবং পারতপক্ষে মানুষ এখন অপরাধ মীমাংসা করে, আপোষ করে, তারপরেও আদালতের দ্বারস্থ না হয়ে বেঁচে থাকা শিখতে চাচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে একটা মামলা ফলাফল পেতে, রায় পেতে যখন বছরের পর বছর, এমনকি দশকের পর দশক লেগে যাচ্ছে, সেই মুহূর্তে ব্যারিস্টার রবিনের সাথে আমার কথা হচ্ছিল। আমি চ্যালেঞ্জ করেছিলাম তাকে যে কি টেকনোলজিক্যাল ইনোভেশন আপনারা করছেন যে আজকে এখনো একটা বিচারের রায় হতে 20 বছর লাগছে। এবং তার কাছ থেকে যে উত্তর আমি শুনেছিলাম তাতে আমি সত্যি আশাবাদী হয়েছিলাম। আমরা যদি টেকনোলজিকে ব্যবহার করতে পারি, আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ডিপ্লয় করতে পারি, তাহলে একই রকম মামলার যে জট আছে, হাজার হাজার মামলা, এই মামলাগুলোকে কিন্তু খুব সহজেই সংক্ষিপ্ত সময়ে এবং টেকনোলজিক্যাল এভিডেন্স এবং ফরেন্সিকের সহায়তা নিয়ে এই মামলাগুলো কিন্তু খুব দ্রুত সুরাহা করা সম্ভব এবং সেক্ষেত্রে জটিল মামলাগুলোতে আমরা কোয়ালিটি টাইম দিতে পারতাম। ঠিক এখান থেকেই আমরা 10Qতে যাবার আগে টেক জাস্টিস নিয়ে রবিন ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো। রবিন ভাই। ধন্যবাদ দেলোয়ার ভাই। টেক জাস্টিসের আগে আমার লিগ্যাল টেকনোলজি নিয়ে একটা রিসার্চ ফার্ম আমি তৈরি করেছিলাম। এটা প্রথম বাংলাদেশে 2001 সালে একটা একটা করে ল আমি তখন কম্পিউটারে ইনপুট দেওয়ার চেষ্টা করছিলাম। 2001-এ। ওকে। এরপরে আমি সব লগুলোকে মোটামুটি উঠে ফেললাম। এরপরে একটা সুযোগ বুঝে আইন মন্ত্রণালয়ে আমি মোটামুটি ইনফ্লুয়েন্স করে বলবো না, যোগাযোগের মাধ্যমে বুঝিয়ে একটা প্রপোজাল দিয়ে এখন লজ বাংলাদেশ নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে আমাদের
প্রচলিত যে আইনগুলো আছে সেই আইনগুলোর একটা সফট কপি পাওয়া যায়। 25 বছর লাগলো। আমার উদ্দেশ্যটা ছিল যে টেকনোলজির যুগে এসে এই যে বইয়ের যে তাক, খুঁজে খুঁজে রেফারেন্স বের করা, আইন বের করা, এটা ওই সময় আমার কাছে একটা অসম্ভব মনে হতো। এখন মোবাশ্বের আলীর 47 ডিএলআর, এইটা আমাকে খুঁজতে গেলে আদৌ কেউ খুঁজে পায় কিনা আমি জানি না। আই ওয়াজ ভেরি বোর্ড দ্যাট টাইম। এটা যদি আমি এক ক্লিকে পেয়ে যেতে পারি, সেই ব্যবস্থাটা কি ভালো না? অবশ্যই। অনেক সময় অনেকেই বলে যে অনেক ল ফার্মে দেখি প্রচুর বই আর বই আর বই। আমি নিজে লয়ার, আমার নিজস্ব রিসার্চ ফার্ম আছে। প্রতিদিন সারা বিশ্বের সমস্ত মানে আপডেট লগুলোকে নিয়ে আমার এখানে রিসার্চ করা হয়, রিপোর্ট করা হয়, জার্নালে প্রকাশ হয়। আমার এখানে তেমন কোনো বই নাই। আমি হিসাব করে দেখলাম যে আমার যে সফট কপি বা আমার যে সিস্টেমে যে বইগুলো আছে, এটা বাজার মূল্য কমপক্ষে 50 কোটি টাকা। এবং এইটা যদি আমাকে প্রিন্ট করে রাখতে হয়, তাহলে এই বসুন্ধরা সিটির যে পুরো মলটা আছে, পুরো মলের জায়গাটা লাগবে। তাহলে আমি কি পুরো মলের জায়গাটা নিয়ে কি আমি একটা বুক স্টল করব, নাকি আমি কম্পিউটার সফটওয়্যারের উপরে বিশ্বাস রাখবো? অবশ্যই সফটওয়্যারের উপরে। আর ওই জায়গাটাতে বই থাকলেই তো হচ্ছে না, আপনি চাইলেই তা পাবেন না। ওটা খুঁজে পাওয়া কি সম্ভব? টাইম কনজিউমিং। লক্ষ লক্ষ বইয়ের মধ্যে থেকে আপনি ডিএলআর 47 মোবাশ্বের আলী খুঁজে পাইতে আপনার কত জীবন যাবে? পাতা উল্টাবেন, এটা বাংলা সিনেমার মধ্যে বলা যে ব্যারিস্টার উনি পাতা উল্টাচ্ছে, কিন্তু এখন তো সেটা লাগে না। সার্চ ইঞ্জিনে আমার যদি জাস্ট ক্লিক, আমাকে শো করছে। ইন্টারেস্টিং। আমরা আসলে যেমন আমি যদি আমার মতো করে একদম লেমেনলি বুঝে থাকি, সেটা হচ্ছে সাপোজ আমার মনে হলো যে আমার মামলাটার মধ্যে মাজহার হোসেনের মামলার সাথে এটার একটা মিল আছে। সো এই টেকনোলজির যুগে তো আমার খুব ইজিলি এটা হওয়ার কথা যে আমার কেস এইটা, তুমি মাজহার হোসেনের মামলার সাথে ক্রস রেফার করে একটু আমাকে বলো তো দেখি যে এটা কোন কোন জায়গায় মিলতেছে এবং আমার কেস উইন করার সম্ভাবনা কতদূর। এটা দিস শুড বি দ্যাট ইজি না? আমার 12টা এআই কম্পোনেন্ট নিয়ে একটা কাস্টমাইজ রিসার্চ লিগ্যাল টেকনোলজির ড্যাশবোর্ড আছে। আমি যখন রিসার্চ করি, আমি এখন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বেশ কিছু ন্যাশনাল ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট রিভিউ করছি। এবং এই কাজটার সময় ওরা আমার যখন ব্যাকগ্রাউন্ড চেক করলো যে 196টা মামলা, অনবরত 196টা মামলা, যার কোনো হার নাই, কোনো পরাজয় নাই, তখন আমাকে সচিব মহোদয়, ওনারা বোর্ডে যারা জিজ্ঞাসা করলে এটা কি করে সম্ভব যে আপনার তো প্রতিপক্ষ সব বাঘা বাঘা ব্যারিস্টার, তো এই জায়গাটাতে আপনার প্রত্যেকটা মামলার বিজয় কি করে সম্ভব, আপনার পক্ষে কিভাবে আসে? এখন গোপন তো ফাঁস করে দিতে হয়, এখন আপনার এই মিডিয়ার মাধ্যমে দিতে হয়। এটা কিছুই না, এটা হচ্ছে টেকনোলজি। আপনি যেটা বললেন, আমাকে টেকনোলজি বলে দিচ্ছে কোন গ্রাউন্ডে তুমি এই পিটিশনটা দিবা, এর পক্ষে কি কি রেফারেন্স আছে। তাহলে তো এটার পক্ষে কমন ল, ইউ ল, ইন্টারন্যাশনাল ল, ইভেন বাংলাদেশের যে বিধিগুলো, দণ্ডবিধিগুলো আছে, সেগুলো আছে। অর্থাৎ টেকনোলজি যেটা পারে, আপনি আমার কল্পনা শক্তি সেখানে পৌঁছাই নাই। অবশ্যই। বাট এটাকে যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান বাংলাদেশে, তাহলে তো এই টেকনোলজিক্যাল ট্রেনিংটা একদিক থেকে আমাদের প্লিডার যারা আছে, লয়ার যারা আছে, তাদেরও যেরকম নিতে হবে, বিচারকদেরও তো নিতে হবে। আমি প্রায় 10 বছর ধরে যুদ্ধ করছি। একটা প্রজেক্ট নিয়ে প্ল্যানিং কমিশন থেকে শুরু করে আইন মন্ত্রণালয়, আপনার ল কমিশন, মানে প্রপোজাল তৈরি করে লিগ্যাল টেকনোলজি, টেক জাস্টিসের ম্যাটারগুলো, তারপরে পেপার হিয়ারিংয়ের ম্যাটারগুলো, এগুলো নিয়ে কাজ করতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি কোনো একটা পাথরে, আমি ব্লেড তো চিনি না, আমরা দাঁড়িয়ে ব্লেড দিয়ে আঘাত করতেছি, তো কোনো কাজ হচ্ছে না। মানে এই পুরো কনসেপ্টটা ওনাদেরকে বোঝানোই যাচ্ছে না।
এবং সর্বশেষ আশা ছিল যে বর্তমান আইন উপদেষ্টা যে আসিফ নজরুল ভাই, তো উনি হয়তো এই বিষয়টা উপলব্ধি করতে পারবেন, যেহেতু শুরু থেকে উনি এটা জানতেন। কিন্তু উনি উপদেষ্টা হয়ে যাওয়ার পরে উনি হয়ে গেলেন একটা অন্য মানুষ। হ্যাঁ, উনি এই টেক জাস্টিস, লিগ্যাল টেকনোলজি, লিগ্যাল প্রসেস আউটসোর্সিং, যেটা ট্রিলিয়ন পাউন্ডসের ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট আছে, আমাদের লয়ারদের সারা বিশ্বব্যাপী কাজ করে দেওয়ার যে সুযোগ তৈরি করার সুযোগ ওনার কাছে ছিল। কিন্তু দুর্ভাগ্য হলো যে ওনার প্রচণ্ড ভাটা পড়ল ওনার আগ্রহে, এবং ওনার আগ্রহে ভাটা পড়ার কারণেই আমার চরম প্রত্যাশা চরম হতাশায় রূপ নিল। এটা হচ্ছে একটা বিষয়। তাহলে আমরা আমরা অবশ্যই আজকের টপিক এটা না, বাট তারপরেও মানে ওই ওই অংশটুকু শেষ করে, টেক জাস্টিসের অংশটুকু শেষ করবো একটা ছোট্ট কোশ্চেন দিয়ে, কারণ এটা নিয়ে সেপারেট একটা এপিসোড আমরা রবিন ভাইয়ের সাথে করবো। সেই দর্শক মণ্ডলী আমি কথা দিচ্ছি, কিন্তু আজকের এই অংশটুকু শেষ করার জন্য শুধু জিজ্ঞেস করব যে আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন, তাতে এই টেক জাস্টিস বাংলাদেশে আসতে কতশো বছর লাগবে? আমার একটা হাতুড়ি দরকার, আমার একটা কোরাল দরকার। আমি তো একটা একক ব্লেড, তো আমি যদি ডেল এস খানের মতো একটা হাতুড়ি পেয়ে যাই, হ্যাঁ, আমরা হয়তো আসিফ নজরুলকে পেয়ে ভাবছিলাম যে আমরা একটা পেয়ে গেছি, ওনাকে দেওয়া তো হয়ে যাবে, হয় নাই। কিন্তু কেউ না কেউ আসবে। আমি যখন ওনাদেরকে সগর্বে আমাদের প্রেজেন্টেশন দিয়ে, বার কাউন্সিলে প্রেজেন্টেশন দিয়ে, অ্যাসোসিয়েশনগুলোতে প্রেজেন্টেশন দিয়ে, মিনিস্ট্রিতে আমি যখন বোঝাবার চেষ্টা করছিলাম যে টেক জাস্টিস এত বড় একটা জাদু, এই জাদু দিয়ে 50 লক্ষ মামলার জট 1 মাস থেকে 3 মাসের মধ্যে শেষ করে ফেলা সম্ভব। শুধু তাই না, এই মামলার যে জাজমেন্টগুলো হবে, এই জাজমেন্টগুলো মোর দ্যান 90-95% হবে অ্যাকুরেট, নির্ভুল, কারণ ফ্যাক্ট চেকিং এর অপশনও থাকছে। হ্যাঁ। কিন্তু বর্তমান যে মামলার জাজমেন্টগুলো হয়, লোয়ার কোর্টের জাজমেন্ট হায়ার কোর্টে যাওয়ার সাথে সাথে এটা রিভার্স করে, এবং সেটা প্রায় শতভাগ। তার মানে আমার শতভাগ মামলাই হচ্ছে ভুল, জাজমেন্টই হচ্ছে ভুল। আমি যদি আর সময়ের অপচয় প্রায় ভুল, আর বছরের পর বছর সময় তো আছে। এটা এই জায়গায় একটা কঠিন প্রশ্ন করি, এটা কি মানে আমাদের উকিল ভাইরা, আইনজীবী ভাইরা ইচ্ছা করে এই জট কমায় না? এটা উকিল ভাইয়ের কোনো ক্ষমতা নাই এখানে। ওকে, এখানে সিস্টেমটাই আমরা এমনভাবে করে রেখেছি। মামলা দায়ের করতে আপনার এফিডেভিট লাগে। সিআইডির একজন প্রধান, উনি এইগুলো নিয়ে কাজ করতেন, তো উনি আমাকে রিপোর্ট দিল যে 28.7% গত বছর হাইকোর্টে এফিডেভিট হয়েছে, যে এফিডেভিট ভুয়া, একজনের এফিডেভিট আরেকজন করেছে। তো এফিডেভিট প্রক্রিয়াটা চালু করা হয়েছিল যাতে কোনোভাবেই এখানে একজনের মামলা আরেকজন করতে না পারে। ওকে, এটাই তো। কিন্তু যেহেতু পদ্ধতিগত ত্রুটি রয়েছে, সেই কারণে আমি একটা কার্ড দিয়ে যে কেউ গিয়ে বা 200 টাকা দিলে আমি একটা সিল দিয়ে আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু যখন আপনি টেকনোলজি ইন্ট্রোডিউস করছেন, তখন আপনার এনআইডি থাকছে, এপিআই থাকছে, পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনার এটা ব্রেক করে অন্য কেউ করতে পারবে। ওভারঅল করার কোনো সুযোগ নেই। দেয়ার ইজ নো, তার মানে কি 100% অথেন্টিক যেটা, সেটা বাদ দিয়ে ট্র্যাডিশনাল আমরা ওই এফিডেভিট পদ্ধতিতে কেন যাচ্ছি? এক্সেলেন্ট, এক্সেলেন্ট। শুধু দর্শক মণ্ডলী, টেক জাস্টিস নিয়ে সেপারেট একটা পর্ব হবে। আপনারা অন্তত আজকের এই আলোচনা থেকে এইটুক বুঝতে পেরেছেন যে যদি আমরা টেক জাস্টিসকে ইমপ্লিমেন্ট করতে পারি বাংলাদেশে, তাহলে এই যে লক্ষ লক্ষ মামলার জট আছে, এই জট থেকে 1 থেকে 3 মাসের ভেতরে আমরা মুক্তি পেতে পারি। দিস পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 যেটা হচ্ছে যে আমাদের মামলার ফলাফলের ক্ষেত্রে অ্যাকুরেসি অনেক বেড়ে যাবে, প্রায় নিয়ার জিরো। আর নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল ডেলিকেট যে মামলাগুলো আছে, এই মামলাগুলোর জন্য তখন আমরা কোয়ালিটি টাইম দিতে পারবো। রবিন ভাই যে কথাটি বলছিলেন, আমার দোষ না, আপনার দোষ না, আইনজীবীর দোষ না, প্রকৃতপক্ষে এটা একটা সিস্টেমের সমস্যা।